আমাদের চ্যাপ্টার 3 মূলত ক্লাসিক থিওরিস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট মানে অর্থনৈতিক যে উন্নয়ন, এই উন্নয়নের যে থিওরিসগুলো আছে তার ক্লাসিক মানে একদম প্রথম দিককার বা ফান্ডামেন্টাল যে থিওরি, সেগুলো নিয়েই মূলত হচ্ছে যে আমাদের চ্যাপ্টার 3 আলোচনা করছে। সো চ্যাপ্টার 3তে মূলত 4 ধরনের থিওরি বা 4 ধরনের ফেনোমেনা নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমটার নাম হচ্ছে লিনিয়ার স্টেজেস অফ গ্রোথ মডেল, অর্থাৎ গ্রোথটা কেমনে হয় সেইটা হচ্ছে এখানে দেখানোর চেষ্টা করতেছে। সো এই গ্রোথ হচ্ছে কি হইলো হ্যাঁ সো এই গ্রোথ হচ্ছে এখানে দুইভাবে দেখাইছে, একটা হচ্ছে রোস্টোভ গ্রোথ মডেল আর একটা হচ্ছে হ্যারন্ডোমার্স গ্রোথ মডেল। আচ্ছা, সো এখানে হচ্ছে যে রোস্টোভ গ্রোথ মডেলটা হচ্ছে যে আসলে কেমন। রোস্টোভ গ্রোথ মডেলে বলা হয়েছে যে আমার প্রথমে হচ্ছে যে একটা দেশের ইকোনমি ট্রেডিশনাল অবস্থা থাকে, অর্থাৎ এগ্রিকালচারাল ইকোনমি। দেন হচ্ছে এটা প্রিকন্ডিশন টু টেক অফ, মানে হচ্ছে যে অর্থনীতি টেক অফ হওয়ার আগের যে প্রিকন্ডিশন, যেমন হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা উন্নয়ন, সেতু হয়েছে, দেশে ইন্টারনেট আসছে, এই ধরনের প্রিকন্ডিশনগুলো রেডি হয়ে গেছে। দেন টেক অফ, অর্থনীতিতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছে, প্রচুর এমপ্লয়মেন্ট শুরু হয়েছে। দেন হচ্ছে ম্যাচিউরিটি, অর্থাৎ অর্থনীতি একটা ভালো একটা ম্যাচিউরিটি অবস্থায় পৌঁছেছে, তখন দেশের অর্থনীতিবিদরা চেষ্টা করে যে এই অর্থনীতিকে আরও বেশি ডাইভার্সিফাই করার জন্য। সে কথার কথা, বাংলাদেশের অর্থনীতি এখন হচ্ছে যে রেডিমেডস গার্মেন্টসের উপর অনেক বেশি নির্ভরশীল। সো এখান থেকে হয়তো কিছুটা ট্যুরিজমের দিকে আমরা ফোকাস দিতে পারি, অথবা কিছুটা আমরা মেডিসিন ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির দিকে ফোকাস দিতে পারি। সো এরকম বিভিন্ন ইন্ডাস্ট্রির দিকে ফোকাস দেওয়াকে বলা হইতেছে মানে ডাইভার্সিফিকেশন, এবং এটা জেনারেলি ম্যাচুরিটি স্টেজে করা হয়। তারপর হচ্ছে হাই মাস কনজাম্পশন, অর্থাৎ এমন একটা সিচুয়েশন যেখানে মানুষের ইনকাম বেড়ে গেছে। সো মানুষের ইনকাম বাড়লে কী হবে, মানুষ হচ্ছে যে আরও বেশি হচ্ছে কেনাকাটা করবে। সো মানুষ যখন আরও বেশি কেনাকাটা করবে, যেহেতু তাদের ইনকাম বাড়ছে, সো আরও বেশি কেনাকাটা করবে। কেনাকাটা করলে যে প্রোডাক্ট তারা কিনতে চাইবে ওইটা ডিমান্ড বাড়া যাবে। ওইটার ডিমান্ড যদি বাড়া যায় তাহলে ওইখানে সাপ্লাই দেওয়ার একটা প্রবণতার জন্য মানুষ এন্টারপ্রেনারশিপ নিবে। ওইখানে যখন এন্টারপ্রেনারশিপ হবে, ওইখানে যখন আরও ব্যবসায় উদ্যোগ হবে, তখন আরও এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। আরও এমপ্লয়মেন্ট সৃষ্টি হলে আরও ইনকাম হলে আরও কনজামশন। এইভাবে হচ্ছে অর্থনীতি আস্তে আস্তে হাই কনজামশন একটা অর্থনীতির দিকে আগাবে, যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হওয়া শুরু করবে। তো এইটাই হচ্ছে রোস্টোস 5 স্টেজের গ্রোথ মডেল। তো প্রত্যেকটা মডেলের হচ্ছে আলাদা করে লিমিটেশনগুলো একটু চ্যাট জিপিটি করে বা হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করে লিমিটেশন কী হইতে পারে সেটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি হ্যারন্ডোমার গ্রোথ মডেল। হ্যারন্ডোমার গ্রোথ মডেলের কথাটা আসলে সহজ। হ্যারন্ডোমার বলছে এই চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, হ্যাঁ, চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, এটা মানে হচ্ছে সিম্পলি আমার জিডিপি, হ্যাঁ, যে জিডিপির গ্রোথ রেট, হ্যাঁ, ওয়াই মানে হচ্ছে আউটপুট বা জিডিপি। সো চেঞ্জ অফ আউটপুট ডিভাইডেড বাই আগের আউটপুট, মানে হচ্ছে আউটপুটে কতখানি গ্রোথ হয়েছে। সো এটা আসলে জিডিপি বুঝাইতেছে। জিডিপি ইজ ইকুয়াল টু এস, মানে ছোটো হাতের এস বাই ছোটো হাতের সি, এস বাই সি। এস মানে হচ্ছে সেভিংস, হ্যাঁ, আর সি মানে হচ্ছে আমার ক্যাপিটাল আউটপুট রেশিও। সো এই এই সেভিংস এবং ক্যাপিটাল আউটপুট রেশিও, সেভিংস রেট অ্যান্ড ক্যাপিটাল আউটপুট রেশিও, এই দুইটা রেটের উপর একটা দেশের অর্থনীতির জিডিপির গ্রোথ কত হবে সেটা ডিপেন্ড করে। এই কথাটাই বলছে হ্যারন্ডোমার। সো আমরা জানি যে এই 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 পুরো অ্যামাউন্টটা বাড়বে কখন, এই পুরো অ্যামাউন্টটা বাড়বে যখন এখানে লব বেড়ে যাবে অথবা হর কমে যাবে। লব বেড়ে যাওয়া মানে কি? লব বেড়ে যাওয়া মানে হচ্ছে যে সেভিংস বেড়ে যাওয়া, অর্থাৎ যে দেশের সেভিংস যত বেশি ওই দেশের জিডিপি গ্রোথ তত বেশি। সেমভাবে সি যদি কমে যায়, সি মানে কি? কনজামশন বলতে, সি মানে হচ্ছে কি যেন, সি মানে হচ্ছে আরে ক্যাপিটাল আউটপুট রেশিও, হ্যাঁ, অর্থাৎ এক ইউনিট আউটপুট পয়দা করতে কতখানি ক্যাপিটাল লাগে। অর্থাৎ এক ইউনিট চকলেট প্রডিউস করতে 3 টাকা লাগে, 3 টাকা ক্যাপিটাল লাগে, হ্যাঁ। তাহলে এই 3 টাকা ক্যাপিটাল লাগে মানে কি? ক্যাপিটাল আউটপুট রেশিও মানে হচ্ছে যে ধরো সি এর মান যদি 3 হয়, এটার মানে হচ্ছে 1 ইউনিট চকলেট পয়দা করতে 3 টাকা লাগে। সেইমভাবে এখানে জিডিপি বোঝায় যে 1 ইউনিট জিডিপি বা আউটপুট পয়দা করতে আমার 3 ইউনিট ক্যাপিটাল লাগে। সো এইটা যত কম হবে, অর্থাৎ আমি যত বেশি জিডিপি কম টাকায় প্রডিউস করতে পারবো, আমার জিডিপির গ্রোথ তত বাড়বে। এইটাই হচ্ছে মূলত হ্যারন্ডোমারের মূল কথা, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা সে প্রমাণ করছে বিভিন্ন সূত্র দিয়ে, যেমন এখানে
প্রথমে সে সি মানে কি, সি মানে হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও। সো এই যে উপরে ক্যাপিটাল চেঞ্জ ইন ক্যাপিটাল ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট লিখছে, তারপর এটা জাস্ট ঘুরে লিখছে চেঞ্জ ইন ক্যাপিটাল ইজ ইকুয়াল টু সি ইন্টু চেঞ্জ অফ আউটপুট। তারপর সে বলছে যে সেভিংস মানে কি, বড় হাতের এস আর ছোটো হাতের এসের মধ্যে পার্থক্য আছে। ছোটো হাতের এস হচ্ছে ওয়াই মানে জিডিপি, জিডিপির উপর কত পার্সেন্টেজ সেভিংস হবে, এই এস ছোটো হাতের এস হচ্ছে পার্সেন্টেজ অফ সেভিংস, আর ওয়াই হচ্ছে বড় হাতের জিডিপি। সো মানে বড় হাতের ওয়াই হচ্ছে জিডিপির অ্যামাউন্ট। সো জিডিপির অ্যামাউন্টের উপর সেভিংসের পার্সেন্টেজটা মাইরা দিলে সেভিংসের অ্যামাউন্টটা বাইরে হবে, এটা হচ্ছে বড় হাতের সেই এস। ঠিক আছে, আচ্ছা। আর তাহলে এস মানে কি, বড় হাতের এস মানে হচ্ছে সেভিংস অ্যামাউন্ট। তো আবার এই সেভিংস অ্যাকাউন্ট মানে কি, সেভিংস মানেই হচ্ছে ইনভেস্টমেন্ট। সেভিংস মানে ইনভেস্টমেন্ট কেমনে, কথার কথা আমরা টিউশনের বেতন পাইলাম কথার কথা 4,000 টাকা, এই 4,000 টাকার মধ্যে আমি 3,000 টাকা সেভ করতে চাই, 3,000 টাকা কি বালিশের তলায় রাখবো নাকি ব্যাংকে রাখবো, অবশ্যই ব্যাংকে রাখবো। সো আলটিমেটলি তো একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে, অর্থাৎ যেটা আমার সেভিংস সেটাই আমার ইনভেস্টমেন্ট। মানে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সেম কথা। আবার ইনভেস্টমেন্ট মানে কি, ইনভেস্টমেন্ট মানে হচ্ছে চেঞ্জ ইন ক্যাপিটাল স্টক। কথা হচ্ছে ক্যাপিটাল স্টক কি, ক্যাপিটাল স্টক মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট। তো চেঞ্জ ইন ক্যাপিটাল স্টক মানে কি, ফিজিক্যাল অ্যাসেটের পরিবর্তন। মানে কি, কথার কথা একটা দেশে একটা মেট্রো রেল দেখা যাইতেছে, এর মানে কি মেট্রো রেল তো একটা ফিজিক্যাল অ্যাসেট, এটা দেখা যাইতেছে মানে কি এই মেট্রো রেলটা বানানো হয়েছে, অর্থাৎ এখানে ক্যাপিটাল স্টকটা বাড়ছে, ফিজিক্যাল অ্যাসেট বাড়ছে। আবার কি বলছি, সহজ কথায় বলি, একটা দেশে একটা মেট্রো দেখা গেছে, একটা দেশে একটা পদ্মা সেতু দেখা গেছে, হ্যাঁ, অথবা কোনো দেশে কোনো একটা ফিজিক্যাল অ্যাসেট দেখা গেছে। ফিজিক্যাল অ্যাসেট মানেই হচ্ছে ক্যাপিটাল স্টক, মানে একটা দেশে ক্যাপিটাল স্টক চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে চেঞ্জ ইন কে। তো একটা দেশে কি পদ্মা সেতু এমনি এমনি হয়, ইনভেস্ট করা লাগছে না। হ্যাঁ, আমার বাসায় একটা ফার্নিচার দেখতে পাইতেছি নতুন, ঘুম থেকে এটা দিয়ে নতুন ফার্নিচার আকাশ থেকে আইসে নাকি কিনা লাগছে, ইনভেস্ট করতে হয়েছে না। সো দেশে যখন কোনো নতুন ক্যাপিটাল স্টক আসে, চেঞ্জ ইন ক্যাপিটাল স্টক হয়, তখন ওইটাই আসলে ইনভেস্টমেন্ট। মানে এই তিনটা ইকুয়েশন আসলে সেম, এইটার এইটা যা কথা সব একই কথা। সেমভাবে চেঞ্জ ইন কে মানে কি, চেঞ্জ ইন কে কিন্তু এই যে একটু আগে বাই করছি, এর মানে চেঞ্জ ইন কে এটাও এখানে লিখলাম, এর মানে এই প্রত্যেকটা ইকুয়েশন সেম কথা। সো এই প্রত্যেকটা ইকুয়েশন যদি সেম কথা হয়, আমি জাস্ট করলাম কি, এইটা ইজুকাল টু এইটা লিখলাম, এই যে লিখছি, এর ইজুকাল টু এইটা লিখছি, কেন লিখছি একটা জিনিস প্রমাণ করার উদ্দেশ্যে। তারপর উভয় পক্ষরে ওয়াই দিয়ে ভাগ দেওয়ার পর আমার এই জিনিসটা বের হয়েছে। তারপর একটু সাইড চেঞ্জ করে এই যে হ্যারন-ডমার্স গ্রোথ মডেল বের হয়ে গেছে, যে আমার জিডিপি গ্রোথ ডিপেন্ড করতেছে ওই দেশের সেভিংস কত বেশি, বা ক্যাপিটাল আউটপুট রেশিও বা এফিসিয়েন্সি রেশিও কতখানি কম। গেল, মানে হ্যাঁ, আই গেস ঠিকঠাক বলছি, কোনো কিছু ভুল হলে আগে থেকে ক্ষমা প্রার্থী। যাই হোক, সো এইটা গেল হচ্ছে লিনিয়ার স্টেজ অফ গ্রোথ মডেল। তো এরপর হচ্ছে এই চ্যাপ্টার আরেকটা মডেল নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে থিওরি অর প্যাটার্ন অফ স্ট্রাকচারাল চেঞ্জ। স্ট্রাকচারাল চেঞ্জ মানে কি, অর্থাৎ ডেভেলপমেন্ট পিরিয়ড, একটা দেশে যখন ডেভেলপমেন্ট হয় তখন তার ইকোনমিক স্ট্রাকচারে কিছু চেঞ্জ দেখা যায়। সেই চেঞ্জগুলো কেমন হতে পারে, কথার কথা এগ্রিকালচারাল ইকোনমি থেকে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির দিকে মুভ করতেছে, অথবা এই ধরনের বিভিন্ন যে চেঞ্জগুলো হয়, স্ট্রাকচারাল যে চেঞ্জগুলো হয়, সেটাকে মানে ডেভেলপমেন্ট ফেজে, একটা দেশে ডেভেলপমেন্ট ফেজে তার ইকোনমির স্ট্রাকচারে যে চেঞ্জ হয় সেটাকে স্ট্রাকচারাল চেঞ্জ বলতেছে। সো এটা থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। এটা প্যাটার্ন কি, প্যাটার্ন মানে হচ্ছে লক্ষণ, কি কি লক্ষণ দেখা বুঝবো। হ্যাঁ, লক্ষণ মানে কি, লক্ষণ মানে আমি একটা দেখতেছি যে দেশের অর্থনীতিতে কোন কোন স্ট্রাকচারে চেঞ্জ হইতেছে, প্যাটার্নটা আসলে কি, ওই লক্ষণটা দেখে আমি যদি আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এই লক্ষণগুলো মিলে যাচ্ছে, তখন আমি বলবো যে ঠিক আছে, দেশটা ডেভেলপিং ফেজে আছে, ডেভেলপিং বা ডেভেলপমেন্ট ফেজে আছে। আচ্ছা, সো এখানে এই থিওরির মধ্যে একটা হচ্ছে লিউইস মডেল। সো লিউইস মডেলটা হচ্ছে যে আমাদের মিডে বিস্তারিত লাগবে না, জাস্ট কনসেপ্টটা জানলেই হবে। আর প্যাটার্ন কি, প্যাটার্ন মানে কি, প্যাটার্ন মানে হচ্ছে যে কোন কোন লক্ষণ দেখলে আমি বুঝবো যে দেশটা ডেভেলপমেন্টে যাইতেছে। লক্ষণগুলা হচ্ছে অর্থনীতির স্ট্রাকচারাল চেঞ্জের লক্ষণ। এই লক্ষণ এখানে যে 10-12টা লক্ষণ লিখছে, এই লক্ষণকে আকাশ থেকে লিখছে জ্যোতিষী, হ্যাঁ, চোখ বন্ধ করে হিমালয় পর্বতে আসছে, নাকি হচ্ছে ঠাস কইরা হচ্ছে মিস্টার বিনের মতো আকাশ থেকে পড়ছে এই লক্ষণগুলো? না, এই লক্ষণগুলো ঠাস করে পড়ে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন অনেক নতুন নতুন দেশ স্বাধীন হয়েছে, তখন রিসার্চাররা দুইটা জিনিস স্টাডি করছে। এই নতুন নতুন দেশগুলা কিভাবে ডেভেলপ হয় তারা খুব পর্যবেক্ষণ করছে বছরের পর বছর ধরে, অথবা তারা ওই মুহূর্তে দাঁড়ায়া
পিছনের দিকে তাকায় দেখছে যে এখন যে বড় বড় সুপার পাওয়ার রাষ্ট্রগুলো আছে তারা কেমনে ডেভেলপড হয়েছিল। সো এই স্টাডির বেসিসে, বিভিন্ন দেশ নিয়ে গবেষণার বেসিসে তারা এই চরিত্রগুলো আবিষ্কার করছে যে এই চরিত্রগুলো থাকলে বোঝা যায় যে দেশের অর্থনীতি ডেভেলপ হইতেছে। চরিত্রগুলো কি? ওই দেশের এগ্রিকালচারাল সেক্টর ইন্ডাস্ট্রি সেক্টরের দিকে মুভ করতেছে, ওখানকার লেবাররা রুরাল এরিয়া থেকে আরবান এরিয়ায় মুভ করতেছে, অনেক বেশি আরবানাইজেশন হইতেছে, অনেক বেশি ফিজিক্যাল ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, হিউম্যান ক্যাপিটাল বাড়তেছে, ডিমান্ডে ডাইভার্সিটি সৃষ্টি হচ্ছে। মানুষ শুধু এখন আর নেসেসিটি প্রোডাক্ট চাইতেছে না, নেসেসিটি প্রোডাক্টের সাথে বিভিন্ন ধরনের লাক্সারি প্রোডাক্টও চাইতেছে। দেশের পপুলেশন বাড়তেছে কিন্তু ফ্যামিলি সাইজ ছোট হচ্ছে। ফ্যামিলি সাইজ ছোট হওয়া মানে কি? আগে মানুষ অনেক বাচ্চা নিত, অর্থাৎ চিলড্রেনের কোয়ান্টিটি অনেক বেশি হাই ছিল। কিন্তু এই টাইপের দেশে যখন এরকম অর্থনীতি চেঞ্জ হওয়া শুরু করে তখন তারা চাইল্ডের কোয়ান্টিটির চেয়ে চাইল্ডের কোয়ালিটির দিকে বেশি ফোকাস দেওয়া শুরু করে। হ্যাঁ, যে আমার সন্তানের সংখ্যা বেশি না হয়ে সন্তানের সংখ্যা কম হবে কিন্তু তারা যেন হাইলি এডুকেটেড হয়, হাইলি একটা হেলথ নিয়ে, ভালো একটা হেলথ নিয়ে বড় হয়ে ওঠে। ঠিক আছে? সো এই কারণে তখন ওই সকল দেশে, অর্থাৎ ডেভেলপিং ফেসে যে দেশগুলো আছে ওই সকল দেশে দেখা যায় যে ফ্যামিলি সাইজ ছোট হতে থাকে। সো এই ধরনের চরিত্রগুলো যদি দেখা যায় কোনো একটা দেশের মধ্যে হইতেছে তাহলে বলা যায় যে এই দেশের প্যাটার্ন দেখে, ইকোনমির স্ট্রাকচারাল চেঞ্জের প্যাটার্ন দেখে মনে হচ্ছে যে দেশটা ডেভেলপিং ফেসে আছে। বাট লিমিটেশন হচ্ছে ওয়ান সাইজ মে নট ফিট অল। হ্যাঁ, এখানে যে বৈশিষ্ট্যগুলো বা চরিত্রগুলো, প্যাটার্নগুলো দেখানো হয়েছে এগুলো প্রিভিয়াস স্টাডির ফলাফল। এমনও হইতে পারে ভবিষ্যতের কোনো দেশের সাথে এই লক্ষণগুলো মিলুক বা না মিলুক, খুব ভালো মতো আইডেন্টিফাই করা যাবে না যে আসলেই সে ডেভেলপিং স্তরে আসছে কিনা। মানে এই চরিত্রগুলোই শেষ কথা না, এই চরিত্রগুলো থাকা সত্ত্বেও কিছু দেশ ডেভেলপমেন্টে নাও যেতে পারে, আবার এই চরিত্রগুলো না থাকা সত্ত্বেও কিছু দেশ ডেভেলপড হয়ে যেতে পারে। এটা লিমিটেশন। যাই হোক, এখানে কিছু ডোমেস্টিক কনস্ট্রেন্ট এবং ইন্টারন্যাশনাল কনস্ট্রেন্টের আলাপও আসছে। অর্থাৎ যখন একটা দেশে এই ধরনের চরিত্রগুলো দেখা যাওয়া শুরু হয় তখন ওই দেশে কিছু কনস্ট্রেন্ট বা কিছু বাধার সম্মুখীন হয়। ডোমেস্টিক বাধা কি? উন্নয়নের সেই ডোমেস্টিক মানে দেশের ভিতরকার বাধা। উন্নয়নের সময় দেশের নিজের ভিতরে বাধা কি কিসে ফেস করে? উইক গভর্নমেন্ট বা অনেক দুর্নীতিপ্রবণ একটা গভর্নমেন্ট, অথবা উইক ইনস্টিটিউশন স্বাধীন না বা এফিসিয়েন্ট না বা ভালো মতো কাজ করতে পারতেছে না। পপুলেশন দিন দিন বাড়তেছে অথচ রিসোর্স কি লিমিটেড। আর ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক আমার বাধা কি সৃষ্টি হয় আমার ডেভেলপিং ফেসে? আমি এক্সটার্নাল ক্যাপিটাল, টেকনোলজি বা ট্রেডে ভালো মতো অন্তর্ভুক্তি হয়তো পাইতে আমাকে লড়াই করতে হইতে পারে। সো এইটা আমার থিওরি অর প্যাটার্ন ফর স্ট্রাকচারাল চেঞ্জ মডেল। সো আমার 2 নাম্বারটা শেষ। এবার 3 নাম্বার, ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স রেভলিউশন। ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স রেভলিউশনে মূলত 3টা কথা বলছে। প্রথম কথা নিউ কলোনিয়াল ডিপেন্ডেন্স মডেল। কলোনিয়াল ডিপেন্ডেন্স মডেল, আমার দেশে এখন পর্যন্ত যত ইনস্টিটিউশন আছে সব ইনস্টিটিউশন কলোনি থেকে মূলত আসছে। সব ইনস্টিটিউশন কই থেকে আসছে? সব ইনস্টিটিউশন আসছে কলোনি থেকে। সো এই যে কলোনি কারা? যারা বাহিরের দেশ থেকে এসে আমার দেশে আমাকে শাসন করতো। সো এই দেশে যখন কলোনি প্রতিষ্ঠা করতো তারা বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন ক্রিয়েট করতো এবং তারা বলতো এই ইনস্টিটিউশনগুলো দেশের মানুষের জন্য কল্যাণের জন্য বানানো হয়েছে। বাট ইন রিয়েলিটি কখনোই যে তারা এই ইনস্টিটিউশনগুলো যারা কলোনি প্রতিষ্ঠা করতো কখনো দেশের জনগণের জন্য না, বরং নিজেদের পারপাস সার্ভ করার জন্য প্রতিষ্ঠা করতো। ফর এক্সাম্পল, পুলিশ একটা ইনস্টিটিউশন। হ্যাঁ, সম্ভবত কলোনিয়াল রুলাররাই এই জিনিসটা প্রতিষ্ঠা করছে। এই পুলিশ 1952 সালে মানুষ মারছে, 1966 সালে মানুষ মারছে, 1969 সালে মানুষ মারছে, 1971 সালে মানুষ মারছে, 2024 সালেও মানুষ মারছে। তাহলে পুলিশ আমরা যে বলি জনগণের বন্ধু, অথচ পুলিশ তো আলটিমেটলি প্রত্যেকটা সময় রুলারকেই সিকিউর করে জনগণের মারতেছে। এর মানে এই যে বলা হইতেছে পুলিশ জনগণের বন্ধু, এটা তো মূলা। তো এই যে ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট করা হয় এগুলো মূলত শাসকের সুবিধার জন্যই প্রতিষ্ঠা করা হয়, জনগণকে মূলা দেখায়। তো এই কনসেপ্টটাই কলোনিয়াল কনসেপ্ট। এই ইনস্টিটিউশনগুলো মূলত কলোনিয়াল পিরিয়ডে তৈরি করা হয়েছে।
সো আলটিমেটলি এই যে ইনস্টিটিউশনের ধারণা এখনও বিভিন্ন রাষ্ট্রে রয়ে গেছে, বিভিন্ন রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলো এখনও রয়ে গেছে, এরা এখনও কলোনি চলে গেলেও বর্তমান যে শাসকরা আছে তাদেরকে সার্ভ করার জন্য তারা সুন্দর মতো বসে আছে। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এরা আসলে দেশের ইকোনমির জন্য সম্পত্তির সমবন্টন বা এই জিনিসটা হচ্ছে যে তারা হ্যাম্পার করে, সবসময় শাসককে হচ্ছে যে তারা একটা আপার হ্যান্ড দেওয়ার চেষ্টা করে। শুধু ইনস্টিটিউশন শুধু দেশের ভেতরের না, যদি সমগ্র বিশ্বের বড় বড় মাথা ইনস্টিটিউশনগুলো দেখি, কথার কথা IMF বা ওয়ার্ল্ড ব্যাংক, এরা এই ইনস্টিটিউশনগুলো আসলে কারা? এই ইনস্টিটিউশনগুলোকে প্রতিষ্ঠা করছে ওয়ার্ল্ডের যারা এলিট শ্রেণী বা এলিট যে দেশগুলো আছে তারা। এবং এই ইনস্টিটিউশনগুলো সারা বিশ্বের দরিদ্র দেশের কাছাকাছি গিয়া বলতেছে আমরা তোমাদের উন্নয়নের জন্য কাজ করতেছি। কিন্তু বাংলাদেশে যখনই কোনো অর্থনৈতিক পলিসি নেওয়া হয় প্রায় বলা হয় যে আমরা IMF-এর প্রেসক্রিপশানে আমরা এই ইয়াটা নিছি। আমাদের চিন্তা করতে হবে, IMF যদি কোনো প্রেসক্রিপশান দেয়, IMF একটা বড় আন্তর্জাতিক অর্থ সহায়তা প্রদানকারী সংস্থা, আর বাংলাদেশের মতো দেশগুলোকে তারা সহায়তা করতেছে, খুব ভালো কথা করতেছে এটা। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই ইনস্টিটিউশনগুলো IMF-এর মতো বড় ইনস্টিটিউশনগুলোকে প্যাট্রোনাইজ করে পৃথিবীর কিছু মোড়ল রাষ্ট্র। সো আলটিমেটলি এই ইনস্টিটিউশনগুলা কি ছোট ছোট রাষ্ট্রের উপর এমন কোনো নিয়ম নীতি চাপাই দিতে পারে যেটাই ছোট রাষ্ট্রগুলোকে সারা জীবন বড় রাষ্ট্রগুলোর দাসত্ব করতে হয়? সো এই কোয়েশ্চেনটা এখানে করা হয়েছে যে নিউ কলোনিয়াল ডিপেন্ডেন্স মডেল। ডিপেন্ডেন্স মানে কি? ডিপেন্ডেন্স মানে হচ্ছে আমি কারো উপর নির্ভরশীল। ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স মনে আছে আমাকে জোর করে তার প্রতি নির্ভর করা হচ্ছে কিনা, নির্ভরশীল করে ফেলা হচ্ছে কিনা। সো এটার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ইনস্টিটিউশন রিলেটেড বা নিউ কলোনিয়াল। তারপর হচ্ছে ফলস প্যারাডাইম মডেল। ডেভেলপমেন্ট কি, একটা দেশ কেমনে ডেভেলপ করবে, এই পুরা যে একাডেমিক যে রিসার্চ বা শিক্ষা মানুষকে শিক্ষিত করা হইতেছে, ছোটো ছোটো দেশকে পড়ানো হইতেছে তুমি ডেভেলপ করতে চাইলে তোমার এই কাজ করতে হবে। কিন্তু কথা হচ্ছে এই শিক্ষাটা শিখাইতেছে কে? ছোট ছোট দেশের ইউনিভার্সিটির প্রফেসররা বা ছোট ছোট দেশের অর্থনীতিবিদরা তার দেশের ডেভেলপমেন্টের জন্য ডিজাইন করে। কিন্তু এই ছোট দেশের অর্থনীতিবিদ বা এই ছোট দেশের প্রফেসররা আলটিমেটলি বড় দেশে গিয়ে শিখে আসছে, অর্থাৎ বড় দেশ থেকে যা শিখানো হয়েছে, যা গেলানো হয়েছে, ডেভেলপমেন্ট বইলা যেটা মাথায় ঢুকাই দেওয়া হয়েছে, তারা ছোট দেশে আইসা সেটা পালন করতেছে। আলটিমেটলি তারা কি আমাদেরকে বড় রাষ্ট্রগুলা ছোট ছোট রাষ্ট্রদেরকে ডেভেলপমেন্টের সঠিক সংজ্ঞা শেখাচ্ছে, নাকি তারা এখানে একটা লেখক প্রশ্ন করছে, নাকি তারা আমাদেরকে এমনভাবে ডেভেলপমেন্টের সংজ্ঞা শিখাইতেছে যাতে করে আমরা আসলে কখনোই ডেভেলপ হইতে না পারি? তো এইটাই হচ্ছে ফলস প্যারাডাইম মডেল। আমরা কি আসলে ডেভেলপমেন্ট বলতে যা বুঝি ওইটাই কি ডেভেলপমেন্ট, নাকি আমাদের ভুল বোঝানো হচ্ছে বলে আমরা কখনোই ডেভেলপড হইতে পারতেছি না, যাতে করে আমরা সারা জীবন কোনো বড় রাষ্ট্র মোড়ল রাষ্ট্রের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারি? এইটাই হচ্ছে ফলস প্যারাডাইম মডেল। এরপর 3 নাম্বার ডুয়ালিস্টিক ডেভেলপমেন্ট থিওরি। ডুয়াল মানে কি? দুইটা, অর্থাৎ বলা হইতেছে সোসাইটিতে বা ওয়ার্ল্ডে বা কান্ট্রিতে সবসময় দুইটা পক্ষ থাকবে, একটা পক্ষ থাকবে সুপারিয়র, একটা পক্ষ থাকবে ইনফেরিয়র। সুপারিয়র পক্ষ সবসময় ইনফেরিয়রকে শোষণ করবে। এখানে 4টা আর্গুমেন্ট দিছে। 4টা আর্গুমেন্ট কি কি? প্রথম আর্গুমেন্ট হচ্ছে ওই সোসাইটিতে সুপারিয়র এবং ইনফেরিয়র এক্সিস্ট করবে এবং এই এক্সিস্টেন্স শর্ট টার্মের না, এটা লং টার্মের জন্য। এই যে ডেসপ্যারিটি এটা কখনো ডিক্রিজ তো করবে না, বরং সময়ের সাথে সাথে ইনক্রিজ করবে। এবং যারা সুপারিয়র তারা কখনোই ইনফেরিয়রকে পুল আপ করার জন্য যথেষ্ট পরিমাণে রাখবেই হবে না, বরং আরও কেন লাথি মেরে ফালানো যায় সেই চেষ্টাই করবে। আচ্ছা, তো এটা একটা কঠিন মডেল, ফাটাফাটি একটা মডেল। এবং এই ফাটাফাটি মডেলের একটা লিমিটেশন আছে যে এ শুধু বলছেই যে আমি কেন ডেভেলপড হতে পারবো না, কারণ আমি ইন্টারন্যাশনালি ডিপেন্ডেন্ট। কিন্তু আমি তাহলে ডেভেলপড কেমনে হব এটার জন্য আমাকে কোনো প্রেসক্রিপশন দেয় নাই, বরং দেখে মনে হচ্ছে যে আমি যদি আন্তর্জাতিক পরিবারে চলি তাহলে অবশ্যই আমার কেউ না কেউ কবজা করে ফেলবে। সো মনে হচ্ছে যে আমার যেটা উচিত, আমার সকল কোম্পানিকে ন্যাশনালাইজ করে ফেলা উচিত, অর্থাৎ সরকার সকল প্রতিষ্ঠানের মালিক হবে এবং সে একটা ক্লোজড ইকোনমিতে বিলং করবে। ক্লোজড ইকোনমি মানে আমার সাথে পৃথিবীর সকল রাষ্ট্রের সম্পর্ক শেষ, এইটাকে বলা হইতেছে ক্লোজড ইকোনমি।
আমার সাথে পৃথিবীর সকল রাষ্ট্রের সম্পর্ক শেষ, কোনো ট্রেড হবে না আন্তর্জাতিক বাণিজ্য, এটাকে বলে ক্লোজড ইকোনমি। এবং বলা হইতেছে যে আমার সরকার আমার দেশের সকল প্রতিষ্ঠানকে ন্যাশনালাইজড বা সরকারি করে ফেলবে। বাট লিমিটেশন হচ্ছে যে এই ন্যাশনালাইজেশন সবসময় ইফেক্টিভ হয় না। দ্বিতীয় কথা, ক্লোজড ইকোনমিক ধারণাটা মারাত্মক হইলেও ছোট ছোট দেশের পক্ষে আসলে ক্লোজড ইকোনমিতে চলা খুব একটা সম্ভব না বললেই চলে, কারণ তার ডিপেন্ডেন্ট হইতেই হবে তার অর্থনীতির জন্য। চায়না ক্লোজড ইকোনমি ছিল, হ্যাঁ, এবং সে সম্পূর্ণভাবে নিজের রিসোর্সের উপর দাঁড়া হইয়া তার অর্থনীতি শক্ত করতে চাইছিল, বাট আলটিমেটলি সময়ের সাথে সাথে সেটা পারে নাই, তাকে সরে আসতে হয়েছে 1970 দশকের পর থেকে। তো যাই হোক, এইটাই এখানে একটা ক্লোজড ইকোনমির ধারণা চলে আসছে। সো যাই হোক, এটা গেল ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স রেভলিউশন। এরপর দ্য লাস্ট ওয়ান, নিও ক্লাসিক্যাল ফ্রি মার্কেট কাউন্টার রেভলিউশন। অর্থাৎ এইখানে একটা রেভলিউশন হয়েছিল। 3 নাম্বার পয়েন্টে একটা রেভলিউশন দিয়ে বলছে যে পৃথিবীতে যা চলতেছে সব কিছুই চলতেছে এমনভাবে যাতে তোমারে ডিপেন্ডেন্ট করে রাখা হয়, তাই সব কিছু সরকারের আওতায় দেওয়া উচিত, কোনো কিছু প্রাইভেট ইনসেন্টিভ মানে প্রাইভেট এন্টিটির উপর ছাড়া উচিত না। 4 নাম্বারে বলতেছে এই রেভলিউশনটারে কাউন্টার দিছে, কাউন্টার রেভলিউশন। এবং এই ক্লাসিক্যাল যতগুলো থিওরি পড়ছি তার মধ্যে নিউ ক্লাসিক্যাল, নতুন রকম, সেইটার নাম হচ্ছে ফ্রি মার্কেট ফান্ডামেন্টালিজম। ফ্রি মার্কেট মানে কি? ফ্রি মার্কেট মানে হচ্ছে সরকারের কোনো হাত দেওয়ার দরকার নাই, সব দুনিয়ার সব কিছু ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে অটোমেটিক্যালি পারফেক্টলি চলবে। হ্যাঁ, কথা কেন কেন কারণ সাপ্লায়ার এবং কাস্টমার এরা প্রত্যেকে নিজ নিজ স্বার্থ দেখবে। সাপ্লাইয়ার চেষ্টা করবে সবসময় বেশি দামে বেচতে, আর কাস্টমার চেষ্টা করবে সবসময় কম দামে কিনতে। এই দুজনের মধ্যে যখন নেগোসিয়েশন হবে তখন পারফেক্ট একটা প্রাইস সৃষ্টি হবে, ওই প্রাইসে সাপ্লায়ার এবং কাস্টমার দুই পক্ষেরই স্বার্থ রক্ষা হবে। সো এখানে আসলে গভর্নমেন্টের কোনো প্রাইস ঠিক করে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, সাপ্লায়ার এবং কাস্টমার যেহেতু দুইজনই সেলফ ইউটিলিটি ম্যাক্সিমাইজার, এর ফলে মার্কেটে একটা ব্যালেন্স চলে আসবে। এটা জাস্ট একটা এক্সাম্পল, বাট এটা পুরো অর্থনীতির, পুরা বিশ্বের অর্থনীতিকে এটা হচ্ছে ফ্রি মার্কেটে নিয়ে যেতে বলতেছে, যে সব কিছু ফ্রি মার্কেটে নিয়ে গেলে সব কিছু এমনি এমনি হয়ে যাবে। সো 4 নম্বরে আমরা যদি যাই, 4 নম্বর হচ্ছে দ্য নিউ ক্লাসিক্যাল কাউন্টার রেভলিউশন। এখানে ফ্রি মার্কেটে হচ্ছে 4টা কথা বলছে। একটা হচ্ছে ফ্রি মার্কেট অ্যাপ্রোচ, কি হইল, হ্যাঁ, একটা হচ্ছে ফ্রি মার্কেট অ্যাপ্রোচ। ফ্রি মার্কেট অ্যাপ্রোচ মানে হচ্ছে সিম্পলি মার্কেট সর্বশক্তিমান। এই মার্কেট সর্বশক্তিমান হওয়া মানে কি, বা মার্কেট কখন সর্বশক্তিমান? যখন মার্কেটের টেকনোলজি ফ্রি থাকবে, ইনফরমেশন পারফেক্ট এবং কস্টলেস থাকবে, কম্পিটিশন থাকবে সবার মধ্যে, হ্যাঁ, এবং এটার মানে হচ্ছে যে মার্কেটের প্রোডাক্ট মার্কেট নর্মালি যেমন যাওয়ার কথা মনে যাবে, লেবার মার্কেট এফিশিয়েন্ট হবে, প্রাইস একদম অ্যাকিউরেট প্রাইস হবে, প্রডিউসার বুঝবে তাকে কি কত অ্যামাউন্টে প্রডিউস করতে হবে, এবং মার্কেট ইজ বেটার দেন গভর্নমেন্ট। হ্যাঁ, কেন? কারণ মার্কেট ঠিক করবে কোন প্রাইসে সাপ্লায়ার এবং বায়ার দুইজনের স্বার্থই রক্ষা হয়। এইখানে যদি গভর্নমেন্ট নাক গলাইলে হয় সে সাপ্লায়ার স্বার্থে দেখবে, আর না হইলে সে হচ্ছে কাস্টমারের স্বার্থ দেখবে, অন্য এক পক্ষের স্বার্থে আঘাত হয় না। এই জন্য এখানে বলতেছে মার্কেট ইজ বেটার দেন গভর্নমেন্ট। আচ্ছা, এটা গেল ফ্রি মার্কেট অ্যাপ্রোচ। সহজ কথা, ফ্রি মার্কেট অ্যাপ্রোচে এক লাইনে যদি বলি কি বলছে, মার্কেট সর্বশক্তিমান। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে পাবলিক চয়েস বা নিউ পলিটিক্যাল ইকোনমি। এখানে বোঝাতে চাইছে যে গভর্নমেন্টের আসলে একটা প্রাইভেট ইন্টারেস্ট আছে, গভর্নমেন্ট নিউট্রাল না, গভর্নমেন্ট ইজ অলসো বায়াসড। হ্যাঁ, কেন গভর্নমেন্ট বায়াসড? কারণ গভর্নমেন্টের উপর প্রভাব বিস্তার করে এরকম পাওয়ারফুল স্টেক হোল্ডাররা বা ইন্টারেস্ট গ্রুপরা, অথবা গভর্নমেন্টের নিজেরও একটা প্রাইভেট ইন্টারেস্ট আছে টু বি রি-ইলেক্টেড ইন দ্য নেক্সট ইলেকশন। সো ওইভাবে সে গভর্নমেন্ট যদি মার্কেটে ইন্টারফেয়ার করে, গভর্নমেন্ট আলটিমেটলি তার নিজের স্বার্থ দেখবে। ফ্রি মার্কেট অ্যাপ্রোচে বলা হইতেছে এই গভর্নমেন্টের তাই ঢুকতে দিও না, মার্কেট সর্বশক্তিমান, মার্কেটকে নিজের মতো চলতে দাও। কিন্তু 3 নম্বরে বলতেছে, 3 নম্বরের অ্যাপ্রোচ মার্কেট ফ্রেন্ডলি অ্যাপ্রোচ, মানে হচ্ছে কিছু কিছু কেসে মার্কেট ফেল করতে পারে, তাই মার্কেট সর্বশক্তিমান ঠিক আছে, কথাটা কিন্তু ইন্টারেস্টিং। মার্কেট সর্বশক্তিমান ঠিক আছে এবং মার্কেট নিজেই নিজেকে ফাংশন করাবে, এটাও ঠিক আছে। কিন্তু কিছু কিছু জায়গায়
যেখানে না হইলেই নয়, সেখানে জাস্ট গভর্নমেন্ট ইন্টারভেল করবে এই উদ্দেশ্যে যেন মার্কেট ঠিক রকমভাবে চলতে পারে। অর্থাৎ এখানে গভর্নমেন্টের ইন্টারফেয়ার করার উদ্দেশ্য হচ্ছে মার্কেট ফেইলিয়ার যেন না হয়, মার্কেটের সর্বশক্তিমান এই ব্যাপারটা যেন বজায় থাকে। এইটাকে বলা হচ্ছে মার্কেট ফ্রেন্ডলি অ্যাপ্রোচ। গভর্নমেন্ট এখানে মার্কেটের কনসেপ্টকে উড়াই দিতেছে না, বরং মার্কেট যেন ঠিকভাবে ফাংশন করে এই জন্য কিছু কিছু জায়গায় গভর্নমেন্ট ইন্টারফেয়ার নিতে পারে। গভর্নমেন্ট উইল সাপোর্ট টু ফাংশন দ্য মার্কেট প্রপারলি। এবং এরই মাধ্যমে আমাদের হচ্ছে চ্যাপ্টার 3 হচ্ছে মোটামুটি শেষ হয়েছে। চ্যাপ্টার 3 চ্যাপ্টার এন্ডের কিছু কোয়েশ্চেন ম্যাম হচ্ছে দাগাই দিচ্ছে, ওগুলো আমাদের একটু দেখতে হবে। এবং প্রত্যেকটা থিওরি হচ্ছে ক্রিটিসিজম, প্রত্যেকটা থিওরির লিমিটেশন, প্রত্যেকটা থিওরির প্রশংসা এবং একটার সাথে একটা কানেকশন বা হচ্ছে কন্ট্রাডিকশন, এগুলো হচ্ছে একটু এখন অ্যানালাইসিস করতে হবে। এরই মাধ্যমে চ্যাপ্টার 3 ব্রিফ শেষ।